আসসালামু আলাইকুম। অবিরাম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আফরোজ আক্তার কামাল। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। বিনম্র শ্রদ্ধা আর ভালোবাসায় পালিত হচ্ছে শহীদ বুদ্ধিজীবী দিবস। 1222 জনের তালিকা করা হয়েছে, জানালেন মুক্তিযুদ্ধমন্ত্রী। এখনো দমেনি অশুভ শক্তির তৎপরতা, বলছেন শহীদ বুদ্ধিজীবীদের সন্তানরা। অর্থনৈতিক ও সাংস্কৃতিক মুক্তির লড়াই অব্যাহত রাখার তাগিদ। নদী ভাঙনে বরিশালে হুমকির মুখে বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীর স্মৃতি গ্রন্থাগার ও জাদুঘর সহ তার বাড়ি। এবং চট্টগ্রামে অস্থির চালের বাজার, পাইকারিতে মন প্রতি দাম বেড়েছে 150 থেকে 200 টাকা। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। বিনম্র শ্রদ্ধা আর ভালোবাসায় পালিত হচ্ছে শহীদ বুদ্ধিজীবী দিবস। 1971 সালের এই দিনে পাক হানাদার বাহিনী ও তাদের এদেশীয় দোসর রাজাকার আল বদর ও আল শামস বাংলার শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের হত্যা করে। মুক্তিকামী বাঙালি জাতিকে মেধাশূন্য করতে তারা হত্যা করে শিক্ষক, সাংবাদিক ও চিকিৎসকদের। এই হত্যাকাণ্ডের মাত্র দুদিন পরে 16 ডিসেম্বর বর্বর পাক বাহিনী আত্মসমর্পণ করতে বাধ্য হয়। স্বাধীন দেশ হিসেবে পৃথিবীর মানচিত্রে বাংলাদেশের অভ্যুদয় ঘটে। দিবসটি উপলক্ষে সকালে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী পক্ষে শহীদ বুদ্ধিজীবীর স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন তাদের সামরিক সচিব। এই সময় 1222 জন শহীদ বুদ্ধিজীবীর তালিকা করা হয়েছে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক। আগামী 26 মার্চের মধ্যে চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে বলেও জানান তিনি। পরে সেখানে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানান সর্বস্তরের মানুষ। দর্শক, রাজধানী মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে আছেন আমাদের সহকর্মী মাহবুব কবির চপল। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি তার কাছে। চপল, কি বলছেন বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে আসা মানুষ? সকাল থেকে নানা শ্রেণী পেশার মানুষ তারা শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছেন। রায়ের বাজার যে বৌদ্ধভূমিটা আছে সেখানে 14 ডিসেম্বর 1971 সালে শত শত বুদ্ধিজীবীকে এনে হত্যা করা হয়েছে। যারা প্রত্যক্ষদর্শী ছিলেন, এলাকাবাসী ছিলেন, মুক্তিযোদ্ধা ছিলেন, তারা যেটি জেনেছেন যে মূলত এটি আসলে ইটের একটা স্তূপ ছিল। সেখানেই বুদ্ধিজীবীদেরকে চিরতরে শেষ করে এখানে রাখা হয়েছিল এবং তারপর থেকে বৌদ্ধভূমি, সেই বৌদ্ধভূমিতে এসেই বুদ্ধিজীবীদের স্মরণ করা হচ্ছে। বিভিন্ন রাজনৈতিক, সামাজিক এবং সাংস্কৃতিক সংগঠন তারা স্মরণ করছেন। আমরা আজকে দেখেছি বুদ্ধিজীবীদের পরিবারের সদস্য তারা এসে এখানে স্মরণ করছেন এবং তারা যেটি জানিয়েছেন যে স্বাধীন বাংলাদেশের পতাকা দেখে যাবার সৌভাগ্য হয়নি যারা বুদ্ধিজীবী ছিলেন, যারা জাতির শ্রেষ্ঠ সন্তান, যারা সূর্য সন্তান ছিলেন, তারা আসলে দেখতে পারেননি। তার মাত্র 2 দিন আগে তাদেরকে নির্মমভাবে হত্যা করা হয়। একদিকে তারা কষ্টে আছেন, অন্যদিকে তাদের গর্বের বিষয় যে বুদ্ধিজীবীর পরিবারের সন্তান হিসেবে তারা নিজেদেরকে পরিচয় দিতে পারেন। একটু আক্ষেপও আছে তাদের। অনেকেই এই বুদ্ধিজীবীর তালিকায় তাদের স্বজনের নাম না দেখে হতাশা প্রকাশ করেছেন। তারা যেটা জানিয়েছেন যে স্বাধীনতার প্রায় 50 বছরেও সেই তালিকা প্রকাশ করতে পারেনি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় বা সরকারের যারা সংশ্লিষ্ট আছেন তারা। আর নতুন প্রজন্ম যারা এখানে আজকে শ্রদ্ধা নিবেদন করেছেন তারা যেটা জানিয়েছেন যে পাকিস্তানি বাহিনী বাংলাদেশকে মেধাশূন্য করতে যে নির্মম পরিকল্পনা করেছিল, তারা মূলত পরিকল্পনা করেছিল যে বাংলাদেশ যদি স্বাধীনও হয় তাহলে বাংলাদেশ যাতে ভবিষ্যতে এগিয়ে যেতে না পারে, সেই পরিকল্পনা আসলে বাস্তবায়ন হয়নি। এখন যারা নতুন প্রজন্মের আছেন তারা বলছেন যে বাংলাদেশের ঘরে ঘরে এখন মেধাবী মুখ, তারা বাংলাদেশকে নিয়ে যাচ্ছেন অনন্য উচ্চতায়। ক্রীড়া, শিক্ষা, সংস্কৃতি, খেলাধুলা নির্মাণযোগ্য বাংলাদেশের এমন কোনো কাজ নেই যেটি বিশ্বের বুকে এখন প্রশংসিত হচ্ছে না। সেভাবে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে এবং যারা মুক্তিযোদ্ধা আছেন, যারা প্রবীণ যারা আছেন তারা যেটি বলছেন যে বাংলাদেশকে নিয়ে স্বপ্ন দেখতেন বুদ্ধিজীবীরা, মুক্তিযোদ্ধারা, যারা এই দেশের জন্য প্রাণ দিয়েছেন একটা স্বতঃস্ফূর্ত একটি স্বয়ংসম্পূর্ণ বাংলাদেশ দেখার জন্য। নতুন প্রজন্ম যদি দায়িত্ব নিয়ে সেই বাংলাদেশকে এগিয়ে নেয়, সাম্প্রদায়িক বাংলাদেশকে সামনে এগিয়ে নেয়, বিশ্বব্যাপী বাংলাদেশের মান সম্মান ছড়িয়ে দিতে পারে, লাল সবুজের যে পতাকা বাংলাদেশ অনেক
ত্যাগের বিনিময়ে অর্জন করেছে সেই পতাকার মান উজ্জ্বল করতে পারে। সেজন্য নতুন প্রজন্মকে আসলে দায়িত্ব নিতে হবে। সরকার যে সহযোগিতা করছে, নতুন প্রজন্ম সেই সুযোগে বাংলাদেশকে আরো এগিয়ে নেবে। আজকের দিনে এই প্রত্যাশা ছিল নতুন প্রজন্মের কাছে। আফরোজা। চপল, আপনাকে ধন্যবাদ। শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ থেকে সেখানকার পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের সহকর্মী মাহবুব কবি চপল। এর আগে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে রোববার রাত 12টা 1 মিনিটে রায়ের বাজার বধ্যভূমিতে আওয়ামী লীগ নেতারা মোমবাতি প্রজ্বলন করেন। এ সময় ছাত্রলীগ ও যুবলীগ সহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বুদ্ধিজীবীদের স্মরণ করে আলোক প্রজ্বলন করেন। শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলাদা বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাষ্ট্রপতি তার বাণীতে বলেন, মুক্তিযুদ্ধের চেতনাভিত্তিক অসাম্প্রদায়িক সুখী সমৃদ্ধ সোনার বাংলা গড়তে পারলেই শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগ সার্থক হবে। প্রধানমন্ত্রী তার বাণীতে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে জামায়াত মৌলবাদী চক্রের ষড়যন্ত্র প্রতিহত করে উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখার আহ্বান জানান। একাত্তরে দীর্ঘ সংগ্রাম আর রক্তের স্রোতধারায় বাংলাদেশের অভ্যুদয় যখন একেবারে স্পষ্ট, তখনই মেধাশূন্য করার নতুন ষড়যন্ত্রে মেতে উঠেছিল পাকিস্তানিরা। এদেশীয় দোসরদের নিয়ে তারা নির্মমভাবে হত্যা করে জাতির সূর্য সন্তানদের। শহীদ বুদ্ধিজীবীদের সন্তানেরা বলছেন, এতদিনেও দমেনি অশুভ শক্তির তৎপরতা। তাই অর্থনৈতিক, সামাজিক এবং সাংস্কৃতিক মুক্তির লড়াই অব্যাহত রাখার তাগিদ তাদের। একরামুল হক সাইমের রিপোর্ট। একাত্তরের 4 বছরের শিশু ছিলেন আসিফ মনির। 49 বছর ধরে ফ্রেমে আটকে রাখা গুটি কয়েক ছবিতেই হাতড়ে বেড়াচ্ছেন বাবা মনির চৌধুরীকে। কারণ পাশে দাঁড়িয়ে দীর্ঘশ্বাস ফেলার মতো বাবার কবরের যেমন কোনো হদিস নেই, তেমনি মৃত্যুর দিনক্ষণ নিয়েও পরিবারের কাছে নেই স্পষ্ট কোনো তথ্য। রক্তঝরা ডিসেম্বরের কোনো এক দুপুরে পাখানাদারদের দোসররা বাসা থেকে তুলে নেওয়ার পর শিক্ষাবিদ মনির চৌধুরীর জন্য অপেক্ষার প্রহর গুনে গেছেন স্বজনেরা। ওরা বলে যে স্যার আমাদের সাথে একটু আসতে হবে। তো সেখানে আমার বাবা জিজ্ঞেস করতে থাকেন যে কেন, কোথায়? তো বলে স্যার আমাদের চলেন, আমাদের স্যার ডাকছে একটু আপনাকে। কিন্তু ওরা তো পুলিশ ইউনিফর্মেও না, আর্মি ইউনিফর্মেও না আছে। তখন আমার বাবা জিজ্ঞেস করছেন তাদেরকে যে তোমাদের কাছে কোনো ওয়ারেন্ট আছে, এবং একটু উচ্চকিত গলায়। এবং সেটা বলার সাথে সাথেই একজন আমার বাবার পেছনে এসে বন্দুকটা ধরে। আমার মা তখন সেই মুহূর্তে অলরেডি সিঁড়ি দিয়ে নেমে এসছেন এবং উনি পিছন থেকে দেখতে পান, আমার বাবার চেহারা দেখেননি, পিঠটা দেখছেন। পিঠে বন্দুকটা ঠেকানো হলো এবং আমার বাবার শরীরটা একটু কেঁপে উঠলো। বন্দুক ধরেই তাকে ঠেলে ঠেলে সামনে এগিয়ে নিয়ে গেছে বাসের দিকে। যাওয়ার পথে শুধু একটা কথাই আমার চাচাকে বলেছেন যে রুশো যাই তাহলে। প্রায় 74-75 সাল পর্যন্ত আমরা ধরে নিয়েছি। আমার মাও ভেবেছেন যে হয়তো কোনো একটা বন্দি শিবিরে উনি আছেন। সুরকার আলতাফ মাহমুদের ভাগ্যেও কি ঘটেছে তা অজানাই থেকে গেল তার স্বজনদের কাছে। কেবল ইতিহাস থেকেই বাবাকে জানার চেষ্টা করেছেন 71-এর 3 বছরের শিশু শাওন মাহমুদ। 1971-এর 30শে অগস্ট তাকে ধরে নিয়ে যাওয়া হয়েছিল। এরপরে তার কোনো চিহ্নই আমরা পাইনি। তার কবর নেই, তার মৃত্যুদিন নেই। স্বাধীন দেশ হওয়ার পর আমরা খুঁজতে খুঁজতে বড় হয়েছি বাবাকে। রক্তের স্রোতধারায় স্বাধীনতার সূর্য যখন বাঙালির হাতের নাগালে, ঠিক তখনই মেধাশূন্য করতে সূর্য সন্তানদের নিয়ে নিষ্ঠুর খেলায় মেতে উঠে পাক বাহিনী। মার্চ থেকে এ প্রক্রিয়া শুরু হলেও পরাজয় অনিবার্য জেনে চূড়ান্তভাবে 10 থেকে 14 ডিসেম্বরের মধ্যে শিক্ষাবিদ, সাংবাদিক, সাহিত্যিক, চিকিৎসক, আইনজীবী সহ নানা পেশার সৃষ্টিশীল মানুষদের তুলে নিয়ে হত্যাযজ্ঞ চালায়, যাদের বেশিরভাগেরই ক্ষতবিক্ষত লাশ শনাক্ত করা যায়নি। সারা বছর ধরে বুদ্ধিজীবীদের হত্যা করা হয়েছে। 14 ডিসেম্বরটা আমাদের জন্য শোকের, কারণ আমরা যারাই কখনো খুঁজে পাইনি যে আমাদের বাবার মৃত্যুদিন কবে, সেই কারণে আমরা 14 ডিসেম্বরটা ধরে নেই যে বাবার মৃত্যুদিন। রায়ের বাজার বধ্যভূমিতে যদিও বাবা মাকে পাওয়া যায়নি, বাবার মতো অনেককেই কিন্তু পাওয়া যায়নি। আমরা যারা আছি, বেঁচে আছি, তারা রায়ের বাজার বধ্যভূমিটাকে ধরে নেই বাবার কবর। আমাদের একটু ফিরে দেখতে হবে যে এই 49 বছরে
আমাদের কোন জায়গাগুলো আমরা অর্জন করতে পেরেছি, অনেক অর্জন আছে সেখানে, অনেক কিছু নিয়ে আমরা গর্ব করতে পারি, কিন্তু কোন জায়গাগুলো আমরা পারিনি সেটার একটা বিশ্লেষণ দরকার, এবং সেই অনুযায়ী আগামী সময়গুলোতে এগুলো কীভাবে আমরা বাস্তবায়ন করব সেটা দরকার। যদিও ৭১-এর মতোই প্রতিনিয়ত অশুভ শক্তির বিরুদ্ধে বাঙালিকে ঐক্যবদ্ধ আন্দোলনের প্রেরণা সঞ্চার করে যাচ্ছেন বীর সূর্য সন্তানরা। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। আজ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের ৪৯তম মৃত্যুবার্ষিকী। ৭১-এর দেশ স্বাধীনে মাত্র দুদিন আগে চাঁপাইনবাবগঞ্জে শহীদ হন জাতির এই শ্রেষ্ঠ সন্তান। মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার গ্রামের বাড়িতে বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীর মাধ্যমিক বিদ্যালয় ও বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীর ফাউন্ডেশন পৃথকভাবে আলোচনা সভা এবং দোয়া মাহফিলের আয়োজন করেছে। তবে কোনো কর্মসূচি নেয়নি বরিশাল জেলা মুক্তিযোদ্ধা সংসদ। এদিকে অযত্ন আর অবহেলায় হারিয়ে যেতে বসেছে এই বীর সন্তানের স্মৃতিচিহ্ন। তার জীবন ও আত্মত্যাগ নিয়ে এখন পর্যন্ত লেখা হয়নি কোনো বই। নদী ভাঙনে হুমকির মুখে রয়েছে তার নামে প্রতিষ্ঠিত গ্রন্থাগার ও জাদুঘর সহ বাড়ি এবং শিক্ষা প্রতিষ্ঠান। স্বজনদের অভিযোগ, বারবার ধর্ণা দেওয়ার পরও তার স্মৃতি রক্ষায় কোনো ব্যবস্থা নিচ্ছে না কর্তৃপক্ষ। বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীরের স্মৃতি রক্ষায় এখনই দ্রুত পদক্ষেপ নেওয়া উচিত বলে মনে করেন স্থানীয়রা। ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের ভাই হিসেবে এটাই দাবি, এই জাদুঘরটি যাতে সুন্দরভাবে মেনটেন্যান্স করা হয়, এজন্য একজন সহকারী লাইব্রেরিয়ান নিযুক্ত করা, এটাকে সুন্দরভাবে রং করা, একটা সুন্দরভাবে গেট করা, এবং এই জাদুঘরটিতে বিভিন্ন এলাকা থেকে যাতে লোকজন আসতে পারে, সুন্দর রাস্তাঘাট যোগাযোগের ব্যবস্থা করা। এভাবে যদি মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্ন অথবা মুক্তিযুদ্ধে বিশেষ অবদানের ব্যক্তিদের স্মৃতি স্থানগুলো যদি এভাবে হারিয়ে যায়, তাহলে আগামী প্রজন্মের কাছে এই গৌরবময় মুক্তিযুদ্ধ, এই সাহসী মুক্তিযুদ্ধ আমরা তুলে ধরতে পারবো না। চট্টগ্রামে অস্থির চালের বাজার। বন্দরনগরীর প্রধান পাইকারি বাজার চাকতাইয়ে মণ প্রতি দাম বেড়েছে ১৫০ থেকে ২০০ টাকা। এই জন্য দিনাজপুর সহ চাল উৎপাদন এলাকায় মূল্য বৃদ্ধি ও বাড়তি পরিবহন খরচকে দায়ী করছেন ব্যবসায়ীরা। চালের ঊর্ধ্বগতি ঠেকাতে আমদানি বাড়ানো এবং শুল্ক কমানোর দাবি জানিয়েছেন তারা। চট্টগ্রাম থেকে আবুল হাসনাতের রিপোর্ট, জানাচ্ছেন রোকসানা ইবা। পেঁয়াজের পর গত কয়েক মাস ধরে ঊর্ধ্বমুখী চট্টগ্রামের চালের বাজারও। ব্যবসায়ীরা বলছেন, কয়েক সপ্তাহে মন বা বস্তা প্রতি দাম বেড়েছে ১৫০ থেকে ২০০ টাকা। খুচরা বাজারে চাল ভেদে কেজি প্রতি বেড়েছে ৫ থেকে ৮ টাকা। এজন্য উৎপাদন অঞ্চলে চালের মোকামে দাম বৃদ্ধি, হঠাৎ করে পরিবহন ব্যয় বেড়ে যাওয়া এবং দুর্যোগে ফসলের ক্ষতিকে দায়ী করছেন তারা। মিলেরা বলতেছে বারবার, ওদিকে ফসলের ক্ষতি আর একটু কৃত্রিম সংকট দেখা যাচ্ছে। আর মোকামে ধানের দাম বাড়তি, সেজন্য আমাদের এখানে বেড়ে গেছে। ব্যবসায়ীরা বলছেন, দাম বৃদ্ধির কারণে বেচা কেনাও নেমে গেছে অর্ধেকে। বেচা বিক্রি একদমই কম, সারাদিনের মধ্যে 10-20টা বা 50টা চাল বিক্রি করতে আমাদেরকে অনেক কষ্ট করতে হচ্ছে। আগে করতাম 200-300, এখন আসি কেজি 100, 180 বস্তা, 100 বস্তা, 150 বস্তা এরকম। দামের লাগাম টেনে ধরতে চালের আমদানি বৃদ্ধি এবং এতে শুল্ক কমানোর দাবি চাকতাইয়ের ব্যবসায়ীদের। যদি এলসির ইয়েটা কমাই দিত, তাহলে মার্জিনটা 25% বা 30% মধ্যে নিত, তাহলে মোটামুটি কমা দিতে পারত। সরকার উচিত জরুরিভাবে কি ডিউটি কমে কি পাবলিককে দিতে হবে, না নিয়ন্ত্রণ যাবে না। বাজার স্বাভাবিক রাখতে শক্ত মনিটরিং সহ সরকারি পদক্ষেপ জরুরি বলে মনে করেন সংশ্লিষ্টরা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। স্বপ্নের পদ্মা সেতু দেখতে শরীয়তপুরের জাজিরায় প্রতিদিন ভিড় করছেন অসংখ্য মানুষ। পরিবার পরিজন নিয়ে কেউ আসেন লঞ্চে, কেউ বা স্পিড বোটে। পদ্মা সেতু বিনির্মাণে সাক্ষী হয়ে থাকতে চান তারা। তাদের আশা, এই সেতুই একদিন তাদের অর্থনৈতিক উন্নয়ন এনে দেবে। শরীয়তপুর থেকে রকুনুজ্জামান পারভেজের রিপোর্ট, জানাচ্ছেন হাবিবুর রহমান ওভি। পদ্মা সেতু নিয়ে শুরু থেকেই শরীয়তপুরবাসীর উচ্ছ্বাস আনন্দ একটু বেশি। পুরো সেতু দৃশ্যমান হওয়ার পর সে আনন্দ বেড়ে হয়েছে কয়েক গুণ। পদ্মা সেতুর অবকাঠামো নিজ চোখে দেখতে অসংখ্য মানুষ ভিড় করছেন সেখানে। পরিবার নিয়ে ঘুরতে আসছি পদ্মা সেতু দেখার জন্য, খুবই ভালো লাগতেছে। দেশরন্ত শেখ হাসিনা আমাদের যে উপহার দিয়েছেন, আমাদের দক্ষিণবঙ্গের জন্য খুব আমরা আনন্দ বোধ করছি। এটা আমাদের জন্য, বাঙালির জন্য একটা গর্ব এবং অহংকারের বিষয়। শুধু শরীয়তপুরবাসী নয়, এই সেতুর সাথে যুক্ত 21 জেলার অনেকেই শীত কুয়াশা উপেক্ষা করে দেখতে এসেছেন স্বপ্নের পদ্মা ব্রিজ। পরিবার পরিজন নিয়ে ছবি তুলে দিনটিকে স্মরণীয় করেও রাখছেন তারা। সবাই জানে পদ্মা সেতুর ওপরই নির্ভর করছে আর্থসামাজিক উন্নয়ন। দক্ষিণ অঞ্চলের মানুষ
সর্ব ধরনের সুযোগ সুবিধা পাবে। দক্ষিণ পশ্চিমাঞ্চলের সঙ্গে ঢাকার যে যোগাযোগ স্থাপন করেছেন, এই জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানাই। আমরা কবে অপেক্ষায় আছি, কবে এই সেতু দিয়ে ঢাকা যাইতে পারবো। এদিকে সেতুর নিরাপত্তা নিশ্চিত করতে কঠোর নজরদারি করছে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা। করোনা পরিস্থিতি ও বিদেশি নাগরিকদের নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে জনসাধারণকে সচেতন করছেন তারা। আমরা কাজ করে খুব আনন্দিত, আশা করি শেষ পর্যন্ত আমরা কাজ করব। আমরা প্রতিটা জেলা থেকেই কম বেশি এখানে কাজ করি, তো এখানে কাজ করতে পেরে আমরা খুবই গর্বিত। পদ্মা সেতুর শেষ স্পান বসানোর পর এখন চলছে রেল লাইন ও সড়ক পথের স্ল্যাব বসানোর কাজ। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। কক্সবাজারের টেকনাফ থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রদীপ কুমার দাসের ইয়াবা বাণিজ্য সহ অবৈধ কাজের তথ্য জেনে যাওয়ায় অবসরপ্রাপ্ত মেজর সিনা মোহাম্মদ রাশেদ খানকে পূর্ব পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে র্যাব। এই হত্যার পরিকল্পনার মূল নায়ক প্রদীপ। টেকনাফের বাহাতছড়া চেকপোস্টে তার নির্দেশে মেজর সিনাকে গুলি করেন এসআই লিয়াকত। র্যাব জানিয়েছেন সম্পূর্ণ প্রভাবমুক্ত তদন্ত করে প্রদীপ ও লিয়াকত সহ 15 জনকে আসামি করে অভিযোগপত্র জমা দেওয়া হয়েছে। ইন্সপেক্টর প্রদীপ কুমার দাস উনি মূল ঘটনার পরিকল্পনাকারী এবং হত্যাকাণ্ডের সাথে জড়িত বিষয়টিকে ধামাচাপা দেওয়ার জন্য এবং ভিন্ন খাতে প্রভাবিত করার জন্য একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। যখন টেকনাফে সিনা মোহাম্মদ রাশেদ খান যান, মূলত একটি ভিডিও অর্থাৎ একটি পর্যটন বিষয়ক ভিডিও লঞ্চ করার জন্য উনি গেলেও সাধারণ মানুষের সাথে মিশে যাওয়ার ফলশ্রুতিতে তাদের নিপীড়নের কথা, তাদের জিম্মি দশার কথা, তাদের অত্যাচারিত হওয়ার কথা, এই সকল বিষয়টি তাকে পীড়িত করে। সার্বভৌমত্বে আঘাত এলে তা প্রতিহত করার জন্য সশস্ত্র বাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার ন্যাশনাল ডিফেন্স কোর্স ও আর্মড ফোর্সেস ওয়ার কোর্সের স্নাতকদের সনদ প্রদান অনুষ্ঠানে তিনি এই নির্দেশ দেন। দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে জনকল্যাণে সশস্ত্র বাহিনীর প্রতিটি সদস্যকে কাজ করার আহ্বান জানান প্রধানমন্ত্রী। বাংলাদেশের উন্নয়নের জন্য সকলের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখে যেখানে যতটুকু সহযোগিতা পাওয়া যায় এবং যাদের কাছ থেকে যতটুকু তাদের প্রযুক্তি জ্ঞান পাওয়া যায় সেটুকু নিয়েই আমরা আমাদের দেশকে গড়ে তোলার চেষ্টা করে যাচ্ছি এবং এ ব্যাপারে আমরা এগিয়ে নিয়ে যাচ্ছি। এ কথাটা আমাদের সবসময় মনে রাখতে হবে যে সকলের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আমরা রাখবো। আমরা যুদ্ধ চাই না, আমরা শান্তি চাই, কিন্তু কেউ যদি আমার সার্বভৌমত্বে আঘাত করতে আসে, প্রতিঘাত করবার মতো সক্ষমতা যেন আমরা অর্জন করতে পারি, সেভাবেই আমাদের প্রশিক্ষণ এবং সেভাবেই আমাদের প্রস্তুতি থাকতে হবে। ধর্ম ব্যবসায়ীদের কাছে ইসলাম এদেশের মুসলমানরা লিজ দেয়নি বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। তার ভাষায় ভাস্কর্য নিয়ে এসব ধর্মান্ধরা ফায়দা লোটার চেষ্টা করছেন। রোববার জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। দেশবিরোধী ষড়যন্ত্র মোকাবেলায় সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। তথ্যমন্ত্রী বলেন, সৌদি আরব সহ বিশ্বের বিভিন্ন মুসলিম দেশে ভাস্কর্য রয়েছে, কিন্তু তা নিয়ে কখনো আলেমরা প্রশ্ন তোলেননি বলেও মন্তব্য করেন হাসান মাহমুদ। মুসলমানরা কয়েকজন ধর্ম ব্যবসায়ীর কাছে ইসলাম ধর্মটা লিজ দেয় নাই। ওনারাই সব বুঝেন আর কেউ কিছু বুঝেন না। সৌদি আরবে ভাস্কর্য মিউজিয়াম আছে, সৌদি আরবের রাস্তায় রাস্তায় প্রাণীর ভাস্কর্য আছে, এমনকি সৌদি বাদশার মুখাবয়ব সম্পন্ন ভাস্কর্যও সেখানে আছে। আরবস্থানের বিভিন্ন জায়গায় ভাস্কর্য আছে। কই মক্কা শরীফ, মদিনা শরীফের ইমাম সাহেব, গ্র্যান্ড মুফতি এ নিয়ে তো কখনো প্রশ্ন তোলেন নাই। বায়তুল মোকাররম জাতীয় মসজিদে হেফাজতে ইসলামের মহাসচিব নূর হোসাইন কাশিমির নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে। হেফাজতের আমির জুনাইদ বাবুনগরী এতে অন্যান্যদের মধ্যে অংশ নেন। গাজীপুরের টঙ্গীতে জামিয়াতুল সোবহানিয়া মাদ্রাসার পাশে তাকে দাফন করা হবে। রোববার দুপুরে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান নূর হোসাইন কাশিমি। $15 লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে সাভার সদর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মান্নানকে গ্রেফতার করেছে পুলিশ। সাভার মডেল থানার ওসি সাইফুল ইসলাম জানান, সাভারের চাপাইনি এলাকায় লোকমান হোসেন ও তার ভাই ইমাম হোসেনের সাথে জমি সংক্রান্ত বিরোধের জেরে চাঁদা হিসেবে এই টাকা দাবি করেন আব্দুল মান্নান। পরে ভুক্তভোগীরা মামলা দায়ের করলে পুলিশ তাকে আটক করে। মিল্কপিটা আন্তর্জাতিক সংবাদ।
আজ শুরু হচ্ছে যুক্তরাষ্ট্রে করোনার টিকা কার্যক্রম। প্রথম দফায় দেয়া হচ্ছে ফাইজার বায়োএনটেক ভ্যাকসিনের 30 লাখ ডোজ। তবে গণহারে এই টিকা দেওয়া হবে না, শুধু জরুরি প্রয়োজনেই এই টিকা ব্যবহার করা হবে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন FDA। টিকা বিতরণের দায়িত্ব দেওয়া হয়েছে দেশটির সেনাবাহিনীকে। জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী যুক্তরাষ্ট্রে করোনায় মৃতের সংখ্যা প্রায় 3 লাখ। মোট আক্রান্ত হয়েছেন 1,62,46,000-এরও বেশি মানুষ। পার্টেক্স খেলার খবর। অধিনায়ক লিওনেল মেসির একমাত্র গোলে স্প্যানিশ লা লিগায় লেভান্তেকে হারিয়েছে বার্সেলোনা। নিজ মাঠ ন্যু ক্যাম্পে 12 মিনিটে গোল হজমের সংখ্যায় পড়ে বার্সা। গোলরক্ষক আন্দ্রে টার স্টেগান সে যাত্রায় বাঁচিয়ে দেন কাতালানদের। এরপর একের পর এক সুযোগ নষ্ট করেন মার্টিন ব্রেথওয়েট, অ্যান্টোনিও গ্রিজম্যান ও জর্ডি আলভারা। এতে আরও একবার হতাশা নিয়ে মাঠ ছাড়ার ভয় চেপে ধরে রোনাল্ড কেমনের দলকে। তবে লিওনেল মেসি 75 মিনিটে গোল করে স্বস্তি এনে দেন বার্সা শিবিরে। এই জয়ে 17 পয়েন্ট নিয়ে টেবিলের 8 নম্বরে উঠে আসে বার্সেলোনা। ওয়েলিংটনে দ্বিতীয় টেস্টে ওয়েস্ট ইন্ডিজকে ইনিংস 12 রানে হারিয়ে 2-0-তে সিরিজ জিতেছে নিউজিল্যান্ড। চতুর্থ দিনে 6 উইকেটে 244 রান নিয়ে খেলতে নেমে ক্যারিবীয়রা দ্বিতীয় ইনিংসে অল আউট হয় 317 রানে। দলের পক্ষে সর্বোচ্চ 68 রান করেন জন ক্যাম্পবেল। এছাড়া জেসন হোল্ডারের ব্যাট থেকে আসে 61 রান। 3টি করে উইকেট নেন ট্রেন্ট বোল্ট এবং নেল ওয়াগনার। এর আগে প্রথম ইনিংসে 131 রানে অল আউট হলে ফলো অনে পড়ে ওয়েস্ট ইন্ডিজ। নিউজিল্যান্ডের প্রথম ইনিংস করেছিল 460 রান। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম আরো একবার। বিনম্র শ্রদ্ধা আর ভালোবাসায় পালিত হচ্ছে শহীদ বুদ্ধিজীবী দিবস। 1222 জনের তালিকা করা হয়েছে, জানালেন মুক্তিযুদ্ধ মন্ত্রী। এখনো দমেনি অশুভ শক্তির তৎপরতা, বলছেন শহীদ বুদ্ধিজীবীদের সন্তানরা। অর্থনৈতিক ও সাংস্কৃতিক মুক্তির লড়াই অব্যাহত রাখার তাগিদ। নদী ভাঙনে বরিশালে হুমকির মুখে বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীর স্মৃতি গ্রন্থাগার ও জাদুঘর সহ তার বাড়ি। এবং চট্টগ্রামে অস্থির চালের বাজার, পাইকারিতে মন প্রতি দাম বেড়েছে 150 থেকে 200 টাকা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন এবং বারবার হাত পরিষ্কার করুন। আমাদের ATN বাংলা সংবাদ ইউটিউব দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।